গল্পের শুরুতেই আমরা কিম নামের একজন ডাক্তারকে দেখি। যদিও সে একজন ডাক্তার, তবুও সে ডিমেনশিয়া রোগী। মানে ডিমেনশিয়া এমন একটা রোগ যেটার কারণে মানুষ ধীরে ধীরে তাদের স্মৃতি হারাতে থাকে, আর সে কারণে সে ধীরে ধীরে তার স্মৃতিগুলো ভুলতে শুরু করে। এখন আমরা দেখি কিম হাসপাতালে শোয়া, আর তার হাত বাঁধা আছে ব্যান্ডেজ দিয়ে। তখন একজন পাবলিক প্রসিকিউটর তার সামনে আসে। সে তার স্মৃতিগুলো সামনে ধরে আর বলে, আমি তোমার স্মৃতিগুলো পড়েছি, এখন তুমি যতটা মনে পড়ো সব স্মৃতিগুলো আমাকে বলতে চেষ্টা করবে। তাই এখান থেকে কিমকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। আমরা জানি কিম মানসিক সমস্যায় ভুগছে, এজন্য সে ধীরে ধীরে তার স্মৃতিগুলো ভুলতে যাচ্ছে। কখনো কখনো সে পুরোপুরি তার স্মৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি সে ভুলে যায় সে কে। আর যখন এরকম হয় সে সরাসরি থানায় চলে যায়, আর এখানে বসে থাকে এবং কেউ একজনের জন্য সে অপেক্ষা করতে শুরু করে। আর যেহেতু এই ঘটনা প্রায় ঘটে, মানে সে প্রায়ই নিজের স্মৃতির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পুলিশ স্টেশনে চলে যায়। আর এখানে সব পুলিশ অফিসাররা ওকে খুব ভালো করেই জানতো। সে পুলিশ প্রধান জর্জের ভালো বন্ধু হয়ে উঠেছিল। আর যখনই এমন হতো সে পুলিশ স্টেশনে এসে বসে থাকতো, আর তার মেয়ে আমিলি এসে তাকে নিয়ে যেত। আর সবচেয়ে মজার কথা, তারা এই রোগটাকে ব্রেন সুইচ বলতো, কারণ কিমের মাঝে 3টি মেমোরি ছিল, যেটার মধ্যে সে মাঝে মাঝে সুইচ করে। এখন আমরা পরে জানবো এই মেমোরিগুলো কি কি। কিম যখন তার মেমোরি সুইচ করে তখন সে প্যানিকে আক্রান্ত হয়ে শুরু করে। তার চোখ আর মুখ টান টান হয়ে যায়, অনেক ব্যথা অনুভব করে। এই সমস্যা ওর সাথে 17 বছর ধরে চলছে। তবে ডাক্তার ওকে মাত্র 3 মাস আগে ডিমেনশিয়া বলে শনাক্ত করেছে। আর যখন ডাক্তার পুরোপুরি পরীক্ষা করলো, তখন ডাক্তার বলল ওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, ধীরে ধীরে এটা অ্যালঝেইমার্সে পরিণত হচ্ছে। এক সময় আসবে তুমি সবকিছু ভুলে যাবে। আর ডাক্তার তাকে স্পষ্ট করে বলছে, আমি তোমাকে বলছি এই রোগের কোনো ওষুধ নেই, তাই ওষুধকে শুধু এটাকে ধীর করা যায়। কিন্তু তার মস্তিষ্কে এই ভয়ঙ্কর সমস্যা শুরু হয়েছিল 17 বছর আগে, একটা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কারণে, যেখানে কিমের গাড়িটা পুরোপুরি উল্টে গিয়েছিল। তারপর টিভির খবরে দেখানো হয় একজন সিরিয়াল কিলার শহরে এসে পড়েছে। সে মেয়েদের খুন করতে শুরু করেছে। আসলে সে তাদের মাধ্যমে মেয়েদের শ্বাসরোধ করে খুন করে, এবং তারপর তাদের লোকেরা তাকে পুঁতে ফেলে। এসব দেখে কিম খুবই অস্থির হয়ে পড়ে। সে নিজেকে সন্দেহ করতে শুরু করে। সে মনে করে হয়তো সে এটা নিজেই করেছে ডিমেনশিয়ার আক্রান্ত হয়ে। তাই দ্রুত সে তার জুতোর তলা পরীক্ষা করে দেখে এখানে কোনো কাদা লেগে আছে কিনা। কিন্তু যখন থেকে তার জুতোর তলা একদম পরিষ্কার, তখন সে একটু স্বস্তি পায়। তবে যেহেতু শহরে সিরিয়াল কিলার কিলিং চলছে, তাই সে তার মেয়ে অ্যামিলির কথা নিয়ে একটু চিন্তিত ছিল। কিন্তু অপরদিকে তার মেয়ে তার বাবার মেমোরি লস নিয়ে চিন্তিত ছিল। সব মিলে কিম শেষমেশ ঠিক করলো তার জীবনী লিখবে, যাতে যখন সে সব ভুলে যায় তখন সেই জীবনী পড়ে সে সবকিছু সহজে মনে করতে পারবে। কিম যখন জীবনী লেখা শুরু করলো, ঠিক তখন থেকেই যখন সে জীবনে প্রথম হত্যাকাণ্ড করছিল। আসলে একদিন স্কুল থেকে ফিরে এসে দেখলো তার মা আর তার বোন ঘরে বসে রয়েছে, এবং তারা খুব ভয় পেয়েছে। ঘরটা তখন সবকিছু একদম এলোমেলো ছিল, আর তার বাবা তারই পাশে শুয়েছিলেন। আসলে তার বাবা খুবই অত্যাচার একজন মানুষ ছিলেন। তিনি সবসময় তার মা আর তার বোনকে মাদক খাওয়াতেন এবং নির্মমভাবে অত্যাচার করতেন। আর আজও ওনার এখানে শুয়েছিল, তিনি তাদের নির্যাতন করেছিলেন। আর যখন কিম ওনার জুতার দিকে তাকালো, দেখলো নতুন কিনা সাদা জুতার উপর সস লেগে আছে। তাই যখন সে বাবার বাড়ি থেকে জুতা সরানোর চেষ্টা করলো, বাবা সেটা অপমান মনে করলো। তাই তিনি কিমকে ধরে মারতে শুরু করলেন। তিনি তাকে বলছিলেন, বাবার খবর জানতে চাওয়ার বদলে তুমি জুতা নিয়ে টানাটানি করছো। এই জন্য ওর উপর অনেক নির্যাতন করতে লাগলো। কিন্তু কিম প্রতিদিনের মতোই সে যন্ত্রণা সহ্য করছিল, ও কোনো আওয়াজ করছিল না। আর যখন বাবাও দেখলো কিম মাটিতে শুয়ে আছে, তখন তার রাগ আরো বেড়ে গেল। তাই কিমকে একটা ঘরে আটকে আরো বেশি নির্যাতন করতে লাগলো। আর যখন কিম সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ছড়ে চিৎকার করলো, তখন বাইরে দাঁড়িয়ে থাকা মা আর বোন খুবই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ভিতরে ভিতরে কিম ছিল যন্ত্রণায় ক্লান্ত। এখন তার ধৈর্য ধরে রাখার মুড ছিল না। তাই সে তার বাবার উপর হাত তুলতে শুরু করে। তারপর বাড়ি দিয়ে দম বন্ধ করে বাবাকে হত্যা করে। এরপর বাড়ির পিছনে বাগানে লাশটা পুঁতে দেয়। কিন্তু এই ঘটনার পর থেকে কিম সবসময় ভয় ছিল। সে ভাবতো পুলিশ যে কোনো সময় এসে তাকে ধরে নিয়ে যেতে পারে, কিন্তু আসলে এমন কিছু হয়নি। পুলিশ কখনো তার কাছে আসেনি, এমনকি কেউ কাউকে কোনো ব্যাপারে জিজ্ঞাসাও করতে পারেনি। তাই এই ঘটনার পর কিম স্পষ্ট বুঝতে পারে, যারা সমাজে বিনা কারণে মানুষকে কষ্ট দেয় তাদের শুধু মৃত্যুই প্রাপ্য। তাদের মারা কোনো খারাপ কথা না, তাদের মারা মানে সমাজকে পরিষ্কার করা। এই কারণে সে এক এক করে বিভিন্ন মানুষকে মারছিল, যারা নানা রকম খারাপ কাজ করছিল। যেমন সেই মালিক যিনি চাকরিতে নির্যাতন করত, সেই নারী যিনি তার পোষা কুকুরকে নির্মমভাবে কষ্ট দিচ্ছিল, এমনকি সেই ভিখারিও যিনি অন্য ভিখারিদের জোর করে ভিক্ষা করত। সে তাদের মারার মাধ্যমে নিজের ক্রোধ কমানোর চেষ্টা করত। কতগুলো হত্যা করলো কিম আমরা জানি না, কিন্তু পুলিশ তাকে কখনো ধরতে পারেনি। পুলিশ ওকে সন্দেহ করতে পারেনি, যদিও সে লাশগুলো বিভিন্ন জায়গায় গায়েব করে দিয়েছিল। সবচেয়ে বেশি লাশ বেশাল বাগানে পড়তেছিল। আর এভাবে অনেক সময় কেটে যায়। এখন কিম মধ্যবয়সে এসে গেছে। আসলে এখন কিম পশু শিক্ষক হয়ে পশুদের সেবা করতে যাচ্ছিল, কিন্তু তার মেমোরি লস ছিল। তাই মাঝে মাঝে ভুল ইঞ্জেকশন দিয়ে পশুদের মেরে ফেলত। এই কারণে অ্যামিলি তার বাবাকে একটা ভয়েস রেকর্ডার দিয়ে দেয়, যেখানে কিম তার সব কাজের কথা রেকর্ড করত। কিমকেও কমিউনিটি সেন্টারে পাঠিয়েছিল তার বাবা মেমোরি একটু ঠিক করার জন্য।
আর যখন কিম তার মৃত্যু নিয়ে লেখা বইটা সবাইকে শেয়ার করে, সবাই এই কবিতার প্রশংসা করে। জেননম থেকে একটা মেয়ে ছিল যিনি কিমকে খুব পছন্দ করত, কিন্তু কিমের মেমোরি লস ছিল, তাই কিম ধীরে ধীরে সব অনুভূতিহীন হয়ে যাচ্ছিল। অপরদিকে শহরে সিরিয়াল কিলিং শুরু হয়। একজন খুনি মেয়েদেরকে খুঁজে বের করে হত্যা করছে। এটা তাকে খুবই চিন্তিত করে তুলেছিল। একদিন কিম কুয়াশার রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে মার্টিন নামের একটা লোককে গাড়ির সামনে সে ধাক্কা লাগায়, এবং যখন সে বাইরে এসে ক্ষমা চাচ্ছিল, তখন সে দেখলো মার্টিনের গাড়ির ডিকি থেকে রক্ত বের হয়ে নিচে পড়ছে। এটা দেখে মার্টিনকে সন্দেহ করতে শুরু করলো। ভাবছিল হয়তো এই মানুষটাই সিরিয়াল কিলার। সে গাড়ি থেকে রক্তের একটা নমুনা তুললো তার রুমাল দিয়ে। তারপর মার্টিন গাড়ি থেকে নামলো আর বলল, এটা হরিণের লাশ। আসলে হরিণটা আমার গাড়ির সামনে এসে পড়েছিল। তারপর সে ওর ভিজিটিং কার্ড দিল আর বলল, তোমার গাড়ির ক্ষতির জন্য আমি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। কিন্তু মার্টিন আচরণ বেশ অদ্ভুত ছিল। সে ওই জায়গা থেকে চলে গেল। এটা দেখার পর কিম ওর প্রতি সন্দেহ করতে লাগলো, আর সে ওই গাড়ির নাম্বারটা নিজের ভয়েস রেকর্ডারে নোট করে রাখলো। তারপর যখন সে বাসায় ফিরলো আর নিজের ল্যাবে রক্তের পরীক্ষা করলো, দেখলো সেটা মানুষের রক্ত। এটা থেকে মার্টিনে তার সন্দেহ করা আরো বেড়ে গেল। সে ভাবলো হয়তো মার্টিনই সেই সিরিয়াল কিলার। যেহেতু একটা সিরিয়াল কিলার আরেকটা সিরিয়াল কিলারকে খুব ভালোভাবে চিনতে পারে, যেমনটা সে মার্টিনকে চিনেছিল, তাই সে সন্দেহ করলো হয়তো মার্টিন ওকে চিনে ফেলেছে, কারণ এক শহরে দুইটা সিরিয়াল কিলার থাকা সম্ভব না। কিম পাবলিক বোর্ড থেকে পুলিশকে ফোন করে মার্টিনের ব্যাপারে বলল। সে দেখেছে মার্টিনের গাড়ি থেকে রক্ত পড়ছে। তারপর আমরা জানতে পারলাম ওই মানুষটার নাম ম্যারি মার্টিন। আসলে সে একজন পুলিশ অফিসার, যিনি অপরাধীকে ধরেই খুবই নির্মম আচরণ করতেন। এই নিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। আর এখন সে ইন্টারনেটে মার্টিনের সব তথ্য পড়েছিল, যা তাকে খুবই হার্ট করে দিল। সে বুঝতে পারলো মার্টিনের মধ্যে সিরিয়াল কিলারের খুবই গুণ আছে। একদিন মার্টিনের সিনিয়র মার্টিনের সামনে এসে দাঁড়ালো আর বলল, মার্টিন, তুমি সিরিয়াল কিলার নাকি? কারণ কেউ ফোন করে তোমার গাড়ির নম্বর দিয়ে অভিযোগ করেছিল, তোমার গাড়িতে একটা মৃতদেহ বহন করেছিলাম। এটা শুনে মার্টিন প্রথমে একটু ভয় পায়, কিন্তু পরে সিনিয়রকে হেসে বলে, আমি তো মজা করছিলাম। তবুও মার্টিন একদম বুঝতে পারলো যে এই কাজটা কিম করেছে। তাই সে কিমকে ফোন করে সতর্ক করে আর বলে, গাড়িতে যা দেখেছিলে তা একটা হরিণের বাচ্চা, মানুষের কোনো মৃতদেহ ছিল না, তাই এসব কথা তুমি ভুলে যাও। কিন্তু কিমের মাথায় একটা কথা আটকে গিয়েছিল যে মার্টিন একজন সিরিয়াল কিলার। তাই কিম শেষ পর্যন্ত ওই জায়গায় এসে পৌঁছেছিল যেখানে মার্টিনের গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটেছিল। আর এখানেই দাঁড়িয়ে কিম শুধু ভাবছিল মার্টিন এত নিস্তব্ধ জায়গায় কি করছিল। তখন কিম তার সিরিয়াল কিলারের মতো মস্তিষ্ক কাজ করতে শুরু করলো। যদি সে মার্টিনের জায়গায় থাকতো তাহলে কি সে লাশটা কোথায় ফেলে দিত? তারপর সে লেকের ধারে গেল আর ওখানে একটা মেয়ের মৃতদেহ পেল, যেটা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ছিল। তখন সে বুঝতে পারলো মার্টিনই আসল সিরিয়াল কিলার। তাই সে পুলিশকে ফোন করে লাশের ব্যাপারে তথ্য দিয়েছিল। আর যখন আরেকটা লাশের খবর মিডিয়ার কাছে পৌঁছালো, তখন মিডিয়াতে হইচই শুরু হয়ে যায়। কিন্তু মার্টিন চুপচাপ ক্রাইম সাইটে দাঁড়িয়েছিল। এক সময় তার এক সহকর্মী তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো কিছুদিন আগে এই এলাকায় একটা অ্যাক্সিডেন্ট করেছিলে। কিন্তু মার্টিন কোনোভাবে উত্তর দেয় না। আর তখন এক মহিলা পুলিশ অফিসার অনুভব করলো যে লোকটা মার্টিনকে ফাঁসানোর চেষ্টা করছে, আর বলে যে লোকটা ফোন করে জানিয়েছিল সেই লোকটা আসল সিরিয়াল কিলার হতে পারে। হয়তো মার্টিন হত্যা করার পর পালানোর সময় তার সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই মহিলা পুলিশ অফিসারের কথা শুনে মার্টিন বেশ টেনশনে পড়ে যায়। তাই পরের দিন সে কিমের ক্লিনিকে তার সাথে দেখা করতে যায়, কিন্তু ক্লিনিক বন্ধ থাকায় সে হতাশ হয়ে পড়ে। আর যখন সে ফিরে যাওয়ার কথা ভাবলো, এমিলি এসে বলল তার বাবার স্বাস্থ্য কিছুদিন ধরে অনেক খারাপ আছে, এই জন্য তার বাবা ক্লিনিক খুলতে পারছে না। এই কথা শুনে মার্টিন স্পষ্ট বুঝতে পারলো এমিলি কিমের মেয়ে। তাই রাতে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে সে তার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। অন্যদিকে কিম যখন তার মেয়ের পরিবারের জন্য অপেক্ষা করছিল, তখন এক মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। আর সেই মেয়ের জায়গায় কিম সেই মেয়েটাকে দেখলো যাকে সে 17 বছর আগে হত্যা করেছিল। কিন্তু আসলে কোন মেয়ে তার সামনে আসে সেটা আমরা পরে জানতে পারবো। এই জন্য কিম তাকে গলা ধরে হত্যা করার চেষ্টা করে, কিন্তু আসলে ওই মেয়ে তার নিজের মেয়ে এমিলিও ছিল। আর যখন এমিলি মুখ থেকে বাবা শব্দটা বের হলো, তখন কিমের স্মৃতি ফিরতে শুরু করলো। আর কিম বুঝতে পারলো এটা তার মেয়ে। এখন কিমের জন্য ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে যদিও তার স্মৃতি অবস্থা খুবই খারাপ হচ্ছিল, কিন্তু তার হত্যার অভ্যাস এখনো বদলায়নি। তাই তো সন্দেহ করতে লাগলো যে ওই দিন গাড়ির ট্যাঙ্কিতে লাশটা দেখেছিল সেটা হয়তো মার্টিনের গাড়ি নয়, হয়তো সে মেয়েদের মেরে লেকে ফেলে দিচ্ছে। এদিকে মার্টিন পুরনো সিরিয়াল কিলিং এর কেসগুলো নজর দিয়ে দেখছিল, কারণ মার্টিন মনে করছিল নতুন সিরিয়াল কিলিং এর সঙ্গে পুরনো সিরিয়াল কিলিং এর কোনো কানেকশন আছে কিনা। কারণ তার মতে খুনি সবকিছু ভুলে যেতে পারে, নিজের কথাও ভুলে যেতে পারে, কিন্তু সিরিয়াল কিলিং কখনো ভুলবে না। কারণ সে খুন করা শুরু করার পর থেকে সে খুনি নেশায় আটকে গেছে, আর তখন থেকে এটা উপভোগ করতে শুরু করে। এই কারণে সে কখনো বন্ধ করতে পারবে না। আর যখন সে ভালোভাবে তদন্ত করে সে জানতে পারে যে একটা জিনিস সবখানে একই ছিল, সেটা হলো প্রতিটা মেয়েকে গলায় দড়ি পেঁচে শ্বাসরুদ্ধ বা গলা কাটা হয়েছিল। এদিকে কিম তার বোন ভিক্টির সঙ্গে দেখা করতে আসে। আসলে ভিক্টির একজন নাম ছিল। আর এখানে কিম তাকে বলে, আমার একটা ভয়ঙ্কর রোগ আছে, এই রোগের কারণে আমি ধীরে ধীরে সব স্মৃতি ভুলে যাচ্ছি।
একদিন আমি সব কিছুই ভুলে যাব। যদি তাই হয় তখন আমাকে ঘুরে এসে এখানে আসতে হবে। হয়তো এটাই আমার পাপের শাস্তি। কিন্তু এটা শুনে ভিক্টোরিয়া কাঁদতে শুরু করলো। কিন্তু ভিক্টোরিয়া জানতো না যে কিম তার বাবার পাশাপাশি আরও একজন মানুষকে হত্যা করেছে। পরের দিন জো নামের এই মহিলা জোর করে কিমের গাড়িতে উঠলো। আর এর জন্য কিম খুবই অস্থির হয়ে পড়ল। কিন্তু তারপর গাড়ি চালাতে চালাতে সামনে তাকাতে দেখলো তার মেয়ে এমিলি মার্টিনের সঙ্গে আসে। আর তখনই তার মেমোরিতে ঝড় শুরু হয়। আর যেহেতু তার মেয়েকে অন্য একটা ছেলের সাথে দেখছিল, তাই সে রেগে গিয়ে দৌড়ে গিয়ে মেয়েটাকে থামানোর চেষ্টা করলো। কারণ তার স্মৃতি বদলে গিয়েছে, তাই সে মার্টিনকে চিনতে পারছিল না। মার্টিন বলল সে একজন পুলিশ অফিসার, আর তোমার মেয়ে আমার সঙ্গে পুরোপুরি নিরাপদ। এটা শুনে জো জোর করে কিমকে সেখান থেকে নিয়ে যায়। আমি আগে তোমার বাবা কিমের সাথে দেখা করেছি, কিন্তু কেন সে আমাকে চিনতে পারলো না? তখন সে বলল সে অ্যালজাইমার্স রোগে ভুগছে, কখনো কখনো সবই ভুলে যায়, আবার কখনো কখনো আমাকে চিনতে পারে না। ওই দিন তুমি কেন একা ওই জায়গায় গেলে? তখন এমিলি বলে আমার বাবা অনেক বছর আগে সেখানে একটা জমি কিনেছিল, আর আমাকে একটা বাঁশবাগান দিয়েছিল, তাই মাঝে মাঝে সেই জায়গায় হাঁটতে যাই। তারপর কিম যখন বাড়ি থেকে ফিরে যায় তখন দেখলো পুলিশ তার বাড়িতে এসেছে। ভাবলো পুলিশ হয়তো বাঁশবাগানে কোনো মৃতদেহ পেয়েছে, এই জন্যই তাকে ধরে নিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সে জর্জ জানতে পারে পুলিশের একাডেমিতে কিছু ছাত্র একটা পুরানো হত্যাকাণ্ডের উপর থিসিস লিখেছে। এই জন্য তারা এখানে থাকা সব পুরনো বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চায়, কারণ তারা মনে করে নতুন সিরিয়াল কিলিং হয়তো পুরনো সিরিয়াল কিলিং এর মধ্যে কোনো সম্পর্ক আছে, কারণ দুটির ধরন একই রকম। তবে তারপর কিম তাদের বোঝায় যে পুরনো সিরিয়াল কিলিং আর নতুন সিরিয়াল কিলিং এর মধ্যে একটা বড় পার্থক্য আছে। কারণ পুরনো সিরিয়াল কিলিং এ পুরুষ এবং নারী দুজনেই টার্গেট হতো, কিন্তু নতুন সিরিয়াল কিলিং এ শুধু নারীদেরই টার্গেট করছে। পুরনো সিরিয়াল কিলার সবাইকে হাত দিয়ে গলায় দড়ি দিয়ে হত্যা করত, কিন্তু নতুন সিরিয়াল কিলিংগুলোতে বিভিন্ন রকমের দড়ি মুড়ে হত্যা করা হচ্ছে। তাছাড়া হত্যাকাণ্ডের এক জায়গায় হচ্ছে আর লাশ অন্য জায়গায় পাওয়া যাচ্ছে। তাই বলা যায় পুরনো আর নতুন সিরিয়াল কিলিং এর মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, কারণ নতুন সিরিয়াল কিলিংগুলো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হচ্ছে। এক ছাত্র কিমকে জিজ্ঞাসা করে নতুন ক্রিয়া সিরিয়ালের উদ্দেশ্য কি হতে পারে, অর্থাৎ তার লক্ষ্য কি হতে পারে। কিন্তু তারপর কিম ওকে বলে আমি সেটা কিভাবে বলবো, আমি কি সিরিয়াল কিলার? এরপর জর্জ বসে কিমের সাথে কথা বলতে শুরু করে এবং ওকে বলে আমি কোনোভাবেই একটা পুরনো সিরিয়াল কিলারকে ধরতে চাই, যদিও সময়সীমা হয়ে গেছে তবুও আমি তাকে ধরবো। তাই জর্জ ওকে বলে আমি এই সিরিয়াল কিলারকে যেভাবে হোক ধরতে চাই, কারণ বহু বছর আগে পুলিশ একাডেমির কাছে একটা মহিলার দোকান ছিল। প্রতিদিন আমি ওই মহিলার দোকান থেকে সিগারেট কিনতাম। ওই মহিলা অনেক রাত পর্যন্ত আমার জন্য দোকান খোলা রাখতো। তার হাসিটা আমার খুব ভালো লাগতো, তাই আমি ওর দোকানের নিয়মিত গ্রাহক হয়ে গিয়েছিলাম। আমি ওর সাথে কথা বলতাম, আইডিয়া শেয়ার করতাম, কিন্তু একদিন হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। পুলিশ তদন্ত করার পর সন্দেহ করলো হয়তো সিরিয়াল কিলার তাকে মেরেছে, সে তাকে কোথাও পুঁতে দিয়েছিল। আর সেই দিন থেকে আমি ঠিক করি ওই সিরিয়াল কিলারকে ধরা আগ পর্যন্ত আমি সিগারেট খাওয়া বন্ধ রাখবো। আর জর্জ কিমকে সিগারেটের প্যাকেটটা দেখায়, যেটা সে শেষবার ওই মেয়েটার কাছ থেকে কিনেছিল। খুব যত্ন সহকারে জর্জ সেই প্যাকেটটা রেখে দেয়। তারপর সে কিমকে তার সন্দেহগুলো জানায়, বলে আমার সন্দেহ হয় যে সেই পুরনো সিরিয়াল কিলারটাই বর্তমানে এই খুনগুলো করছে। এটা শুনে কিম পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু তারপর কিমের মনে পড়ে যে ছেলেটাকে সে তার মেয়ে বয়ফ্রেন্ড হিসেবে দেখেছিল সেই ছেলেটার নাম মার্টিন। কিমের মতে এটা আসলে সিরিয়াল কিলার, তাই তার মেয়ের জীবন ঝুঁকিতে থাকতে পারে। এই জন্য সে এমিলির কাছে যায়, তাকে হুমকি দেয় আর তার ঘরে তালাবন্দি করে আটকে রাখে। কিন্তু এখন এমিলি তার বাবার কিমকে সন্দেহ করতে শুরু করেছে, কারণ সে মনে করে তার বাবা কিমই আসল সিরিয়াল কিলার। কারণ তার বাবা ওই একই জায়গায় গিয়েছিলেন যেদিন যে মরদেহ পাওয়া গিয়েছিল। আর তখনই কিম এমিলির কাছ থেকে জানতে পারে যে সেই রাতে কিম যখন বাড়ি ফিরল তার সাদা জুতা কাদা দিয়ে ভর্তি ছিল। পরে এমিলি সেটা পরিষ্কার করেছিল। আর এখানে কিম স্পষ্ট করে বলে যে মার্টিন এসব কথা তোমার মাথায় ঢুকিয়েছিল। এটা শুনে কিম তার ল্যাপটপে কিছু লিখতে শুরু করে। সেখানে সে লেখে একটা সিরিয়াল কিলার আরেকটা সিরিয়াল কিলারের সঙ্গে চ্যালেঞ্জ লিপ্ত হয়েছিল, এই জন্য আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। এটা লেখার পর সে মার্টিনকে ফাঁসানোর জন্য মার্টিনের গাড়ি থেকে পাওয়া সেই রক্তের নমুনা নিয়ে জর্জকে দেয়, আর বলে যখন তুমি এটা টেস্ট করবে নিশ্চয়ই ভিকটিমের রক্ত এখানে পাবে, এভাবে তুমি স্পষ্ট বুঝতে পারবে মার্টিন আসল সিরিয়াল কিলার। কিন্তু জর্জ সেটা ল্যাবে নিয়ে গেল আর টেস্ট করলো, রেজাল্ট নেগেটিভ আসে, কারণ সেটা হরিণের রক্ত ছিল। এদিকে মার্টিন এমিলের সঙ্গে দেখা চালিয়ে যাচ্ছে বলে কিম খুব রেগে যায় এবং মার্টিনকে হুমকি দিতে শুরু করে। সে বলে যদি এমিলি থেকে দূরে না থাকো তাহলে সে মার্টিনকে মেরে দিবে, শরীর টুকরো টুকরো করে কেটে মাটির নিচে পুঁতে দিবে, কারণ কিম চাচ্ছে না তার মেয়ে একটা সিরিয়াল কিলার সাথে সময় কাটাক। এই কথা বলে সে বাড়িতে চলে যায় আর এমিলিকে ঘরে তালাবন্দি করে দেয়। তারপর মার্টিনকে মারার নতুন একটা প্ল্যান করে বসে। মার্টিনকে মারার জন্য পশুদের জন্য বানানো বিষাক্ত ইঞ্জেকশন নিয়ে মার্টিনকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কোথাও পায় না। অবশেষে মার্টিনকে তার নিজের বাড়িতে ডাকে। এমিলও তার সাথে বিয়ে করতে রাজি হয়, কিন্তু কিছুক্ষণ পর সে ঘরে ঢুকে মার্টিনকে মারার জন্য ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আর ঠিক তখনই সে মার্টিনকে ইঞ্জেকশন দিতে চাচ্ছিল, তখনই মার্টিন তার জীবন বাঁচাতে সঙ্গে লড়াই করা শুরু করে দেয়।
মার্টিন তার ইঞ্জেকশন বের করে কিমের উপর আক্রমণ করে। এই কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা দুজনকে মারার চেষ্টা করছিল, কিন্তু একটু পরে এমিলি ওখানে আসে। তারপর দেখা যায় এখানে আসলে কিছুই হয়নি, এই পুরো ঘটনা ছিল কিমের একটা মায়া। তারপর মার্টিন ওখান থেকে চলে যায়। তখন কিম এমিলি গলায় আঙ্গুলের ছাপ দেখতে পায়। এটাতে এসে মার্টিনকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু এমিলি স্পষ্ট করে বলে যে এই দাগগুলো তখনই লাগানো হয়েছিল যখন তুমি আমাকে ওই রাতে গলা টিপে ধরছিলে। এটা শুনে কিম একদম চমকে যায়। সে বুঝতে পারলো মেমোরি লস্ট হওয়ার কারণে সে নিজের মেয়ের কথা ভুলে গেছে, তাই হয়তো কোনো একদিন ভুলবশত নিজের মেয়েকে মারতে পারে। এসব ভাবতে ভাবতে ওর মন খুব খারাপ হয়ে যায়। তাই সে তার মেয়ের একটা ছবি লকেটে লাগিয়ে রাখে, যাতে সবসময় মনে পড়ে এটা ওর মেয়ে। এখন কিমের মাথা একদম এলোমেলো হয়ে গেছে, কারণ তার মন বলছিল তার মেয়েটা তার জন্য একটা ঝুঁকির কারণ হতে পারে, আর আরেকটা মেমোরি বলছিল যে মার্টিন তার মেয়ের জন্য একটা বিপদ হতে পারে। এসব ভাবতে ভাবতে সে ঠিক করলো কয়েকদিনের জন্য তার মেয়েকে তার বোন ভিক্টোরিয়ার কাছে রেখে আসবে। তারপর রাতে যখন কিম হঠাৎ জেগে উঠলো, তখন দেখলো মার্টিন তার মেমোরি পড়ছে। এটা দেখে মার্টিনকে ধরতে যাবে, তখন সে বুঝলো মার্টিন তাকে বেঁধে রেখেছে। তখন মার্টিন হাসতে হাসতে বলল, তুমি জোকে মেরে ফেলবে, কারণ তোমার মেমোরি অনেকদিন থেকে বলছে তুমি জোকে মেরে ফেলবে। তাছাড়া আমি তোমার রুম থেকে যে ব্লাড স্যাম্পলটা নিয়েছিলাম সেটা মানুষের রক্ত ছিল, কারণ আমি সেটা হরিণের রক্ত বদলে দিয়েছি, তাই রেজাল্টটা নেগেটিভ এসেছে। এখন মার্টিন ওকে ভয় দেখাচ্ছে আর বলছে, আমি চাই তুমি আমার সব খুনের দায় নিজের ওপর নাও, আর যদি না নাও তাহলে আমি তোমার মেয়ে এমিলিকে মারবো। কিম চোখ খুলতেই আমরা বুঝতে পারি যে এখানে কিছুই হয়নি, এগুলো কিমের স্বপ্ন ছিল। তাই কিম জোর করে এমিলিকে তার বোন ভিক্টোরিয়ার কাছে পাঠিয়ে দেয়। এমিলি চলে যাওয়ার পরে কিম একটা সিদ্ধান্ত নিল, সে যেভাবেই হোক মার্টিনকে মেরে ফেলবে। তাই সে মার্টিনের পিছু নিতে শুরু করে। একদিন যখন সে মার্টিনের পিছু নিচ্ছিল, তখন দেখলো মার্টিন একটা খুব শান্ত জায়গায় আসলো। ওখানে সে একটা রেস্টুরেন্ট থেকে একটা ব্যাগ বের করার চেষ্টা করছিল। এটা দেখে কিম ওকে সন্দেহ করলো। কিম ভাবলো হয়তো ওই ব্যাগটার ভিতরে কারো লাশ আছে। মার্টিনের কাছে গিয়ে কিম ঠিক করলো ওই রেস্টুরেন্টে খতিয়ে দেখবে। ওখানে সে চারদিকে অনেক রক্ত পেয়ে গেল। সেখানে একটা ক্যামেরাও পেয়ে যায়, যেখানে জোকে খুন করা ভিডিও রেকর্ড করা হয়েছিল। এটা দেখার পর সে নিজেই সম্পূর্ণ চুপচাপ হয়ে যায়, কিন্তু তারপর সে ভিডিওটা নিয়ে গিয়েছিল জর্জের কাছে, আর ওকে বলছিল মার্টিনই আসল খুনি। এসব দেখে জশ পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না কি সত্য আর কি মিথ্যা। তারপর মার্টিনের কাছে আসে আর জর্জকে বলে এই ক্যামেরায় কিমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, কারণ জোকে খুন করেছে কিম, আমি নই। এটা শুনে কিম খুব রেগে যায়। তখন সে পাগলের মতো হয়ে মার্টিনকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ যে কোনোভাবে তাকে থামিয়ে দেয়। তারপর মার্টিন জিজ্ঞাসা করে, তোমার মেয়ে এমিলি কোথায়? এই কথা শুনে কিম বাধ্য হয়ে বলে তার মেয়ে এমিলি তার বোন ভিক্টোরিয়ার সাথে আছে। কিন্তু এটা শুনে মার্টিন বলে, তোমার বোন ভিক্টোরিয়া অনেক আগে মারা গেছে, তুমি যখন টিন এজার ছিলে তখনই তোমার বোন মারা গিয়েছিল। তাই কিম শেষমেশ ঠিক করে তার বোন ভিক্টোরিয়াকে ফোন করবে, কিন্তু ফোনে তার কোনো নাম্বার ছিল না। আসলে আমরা বুঝতে পারি হয়তো কিম সবসময় তার বোনকে কল্পনা করত। আর যখন কিম তার বোনের চার্জে দৌড়ে গেল, কিন্তু সেখানে কিছুই পায় না, সেখানে একটা খোলা জায়গা ছিল। সেটা দেখে কিম সম্পূর্ণ পাথর হয়ে যায়। তারপর কিমের মনে পড়ে ছোটবেলায় একদিন বাড়ি ফেরার সময় সে দেখেছিল তার বোন আত্মহত্যা করেছে। কিন্তু কিমের মাথায় সবসময় ভাবনা আসতো তার কল্পনায় থাকা বোন তার সবসময় তার পাশে আসে। তারপর সেই স্মৃতিগুলো কিমের মাথা খুলে গেল। সে যে হত্যাকাণ্ডগুলো করেছিল সেই সব স্মৃতি তার মনে পড়ে গেল। তখন সে বুঝলো যে সে তার কিশোর বয়স থেকে ভয়ানক খুন করেছিল, জয়ের খুনও সেই করেছিল। এখন মার্টিনের কথা শুনে জর্জ স্পষ্ট বুঝতে পারলো এই সিরিয়াল কিলিং এর পিছনে কিম ছাড়া আর কেউ নেই। কিন্তু দুজনেই ভাবছিল কিভাবে তারা অ্যালজাইমার্স আক্রান্ত একটা মানুষকে অর্থাৎ ভংশের রোগীর বিরুদ্ধে মামলা প্রমাণ করবে। তাছাড়া তারা ভালো করে জানতো কোরিয়ান আইনে মার্টিন পুরনো মামলাগুলো থেকে সহজে মুক্তি পেতে পারে। তবে নতুন খুনের অভিযোগে তাকে দোষারোপ করার জন্য তাদের কিছু শক্তিশালী প্রমাণ দরকার ছিল। এখন 17 বছর আগে সেই হত্যার কথা কিমের মাথায় এলো। আসলে 17 বছর আগে কিম একটা মেয়েকে মারার চেষ্টা করেছিল, আর যাকে মারার চেষ্টা করেছিল সে তার নিজের স্ত্রী। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। এক সিনের মধ্যে আমরা দেখেছিলাম কিম তার নিজের মেয়েকে গলায় চাপ দিয়ে মারার চেষ্টা করেছিল। তারপর হঠাৎ তার মেয়ের মুখের জায়গায় অন্য কারো মুখ দেখতে পেল, সেটা ছিল কিমের ধোঁকাবাজ স্ত্রী। আসলে কিমের স্ত্রী অন্য এক ছেলের সাথে সম্পর্ক করেছিল, যা কিম পরে জানতে পেরে গিয়েছিল। তাই সে তার স্ত্রীর বয়ফ্রেন্ডকে মেরে ফেলে। কিন্তু কিম বুঝতে পারছিল না কেন তার স্ত্রী এমন করলো, সে কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। কিছুদিন পর কিম জানতে পারে যে এমিলি তার আসল মেয়ে নাম, অর্থাৎ সে তার জেনেটিক বাবা নাম। এমিলি অন্য কারো সম্পর্ক থেকে জন্মেছে। এটা শুনে কিম খুব রেগে যায়, তার রক্ত গরম হয়ে ওঠে। তাই সে তার স্ত্রীকে গলা চাপ দিয়ে মেরে ফেলে, পরে তাকে বাঁশবাগানের নিচে দাফন করে দেয়। তারপর কিম ঠিক করে যে এমিলিকেও মেরে ফেলবে। কিন্তু তখন সে বাড়ি ফিরে হঠাৎ একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। মনে হচ্ছিল তার গাড়িটা পুরো উল্টে গেছে। সেই দুর্ঘটনায় তার মাথাটা মারাত্মক চোট লেগেছিল, যে কারণে মস্তিষ্কে অনেক ক্ষতি হয়। এই জন্যই যখন বাড়ি ফিরল তখন সে আগের স্মৃতিগুলো সব ভুলে গিয়েছিল। বাড়ি এসে সে তার মেয়ে এমিলিকে মারার কথা ভুলে গিয়েছিল, বরং তার বদলে এমিলিকে উল্টো নিজের মেয়ে ভাবতে শুরু করে। আর তখন থেকে তার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো।
স্মৃতির সমস্যা শুরু হয় এবং এখানে মাঝে মধ্যে স্মৃতি ঝামেলায় পড়ে যায়। কিন্তু এখন সে তার স্মৃতি মনে পড়ে গিয়েছে, অর্থাৎ সে বুঝতে পেরেছে এমিলি তার আসল মেয়ে না। সে এমিলি ছবি লগের থেকে সরিয়ে ফেলে, মানে এখন তার প্রতি কোনো ভালোবাসা নেই। তারপর ধীরে ধীরে কিমও এসব কথা মনে করতে শুরু করে। তার মনে পড়ে যায় যে আগের সিরিয়াল কিলিংগুলো নয়, বরং বর্তমানে এই নারীদের হত্যাকাণ্ড চলছে। আর আমরা জানতে পারি কিম জো নামের ওই মহিলাটাকে মেরেছে, যে কিনা জর্জের সিগারেটের দোকানের মালিক ছিল। ওই কারণে জর্জ আর পুলিশ ওই বাঁশবাগানে গর্ত খুঁড়তে শুরু করে, আর কিমের স্ত্রী কঙ্কালও খুঁজে পায়। তাদের খুঁজে পেয়ে তারা একদম অবাক হয়ে যায়। এখন কিমের সবকিছু মনে পড়ে যায়। কিম তার এই দায়িত্ব নিয়ে বাঁচতে চায় না। সে আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ সে মনে করে এত বড় অপরাধ করার পর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। কিন্তু যখন সে আত্মহত্যা করার জন্য ইনজেকশন দেওয়ার চেষ্টা করে, তখন তার গলার রেকর্ডার থেকে এমিলি কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠে বলা হয়, যদি তুমি আমাকে না চাও, আমি মার্টিনের সঙ্গে বিয়ে করব না, কারণ আমি বাবাকে খুব ভালোবাসি। বাবার কথা ছাড়া আমি কিছুই করব না। স্মৃতিগুলো মুছে যাওয়ার আগেই আমি তোমার সঙ্গে ছিলাম। তোমার সব স্মৃতি মুছে গেলেও আমি তোমার সঙ্গে থাকতে চাই। এটা শুনে সে খুব আবেগপ্রত হয়ে পড়ে। কিন্তু তারপর রেকর্ডার থেকে মার্টিনের কণ্ঠ শোনা যায়। মার্টিন বলছিল, যদি তুমি আমার হত্যাকাণ্ড দায় নাও, আমি তোমার মেয়ে এমিলিকে মারব না। এটা শুনে সে সম্পূর্ণ শকড হয়ে যায়। মনে হলো এখনো পর্যন্ত সে স্বপ্নে ভাবছিল, হয়তো তার স্বপ্ন ছিল না। মানে মার্টিন একজন সিরিয়াল কিলার, আর ওকে যে কোনোভাবে তার মেয়ে এমিলিকে হাত থেকে বাঁচাতে হবে। এদিকে জর্জ ভাবলো এখন সময় এসেছে কিমকে গ্রেফতার করার। কিন্তু যখন সে কিমের ঘরে গিয়ে ধরে আনতে যায়, তখন কিম তাদের বুকে একটা সই মারে, যার কারণে তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর কিম সেখান থেকে পালিয়ে যায়। এখন কিমের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আর সে ধীরে ধীরে অনেক স্মৃতি ভুলে যেতে শুরু করে। কিন্তু তার মনে পড়ে যায় যে যাকে সে তার বোন ভিক্টোরিয়া ভাবতো, আর যিনি তার মেয়ে এমিলিকে তুলে দিয়েছিলেন, সেই মানুষটা আসলে অন্য কেউ না, সে একটা ছেলে যার নাম মার্টিন। এর মানে এখন তার মেয়ে মার্টিনের সঙ্গে আছে। তারপর কিম জর্জকে ফোন দেয় আর বলে মার্টিন আসলে সিরিয়াল কিলার, আর এখন এমিলি তার সঙ্গে আছে। তারপর সে জর্জকে একটা রেকর্ডার শোনায়, যেখানে মার্টিন বলছিল যে কিমের উপর সব হত্যাকাণ্ডের দায় নিতে হবে, না হলে এমিলিকে মারবে। এটা শুনে জর্জ পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে কে আসলে খুনি। তারপর যখন সে মার্টিনের গাড়িটা ফলো করে, তখন দেখতে পায় যে মার্টিন একটা একান্ত জায়গায় গিয়েছে, যেখানে সে এমিলিকে লুকিয়ে রেখেছিল। আর ভিতরে ঢুকে সে এমিলিকে বলে, বাঁশঝাড়ের নিচে অনেক লাশ আর হাড়ের কঙ্কাল পাওয়া গেছে, যাদের মধ্যে একটা ছিল তোমার মায়ের। মানে স্পষ্ট তোমার বাবা তোমার মাকে হত্যা করেছে, আর সে আসল সিরিয়াল কিলার। মার্টিনের কথা শুনে এমিলি জোরে কাঁদতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে জর্জ কিংকে ফোন দেয় আর বলে এই বাড়ির লোকেশন জানায়। তারপর সে খুশি হয়ে সিগারেট জ্বালায়, কারণ সে ভাবছিল সে হত্যাকারীকে ধরেছে, যে সেই মেয়েটাকে মেরেছে যার সিগারেটের দোকান ছিল। কিন্তু মার্টিন পিছন থেকে এসে তাকে আঘাত করে। আর তারপর কিমকে সে বলে, খুব শীঘ্রই তুমি এই স্মৃতিটা ভুলে যাবে। তুমি এই স্মৃতি ভোলার আগে এসে তোমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে যেও। কিন্তু এমিল এই কথাগুলো পিছন থেকে শুনতে পায়। তখন সে বুঝতে পারে মার্টিন আসল সিরিয়াল কিলার, তাই সে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর মার্টিন তাকে ধরে মারধর করে আর তাকে জেলে বন্দি করে। তারপর আমরা একটা চমকপ্রদ ঘটনা দেখি। মার্টিনের মাথায় কোনো অংশ নেই, মার্টিনের মাথার একটা অংশ ছিল না। তারপর সে এমিলিকে বলে, এই ঘটনাটা আমার মায়ের কারণে। আসলে একদিন আমার বাবা আমার মাকে গালি দিচ্ছিল, কিন্তু আমি এটা সহ্য করতে পারলাম না, তাই আমি একটা ছুরি নিয়ে বাবাকে মারার জন্য গেলাম। কিন্তু আমার মা উল্টো বাবার পাশে দাঁড়িয়ে আমার মাথায় লোহার একটা জিনিস দিয়ে বাড়ি মারে, যার কারণে আমার মাথার ওই অংশটা অনেক ক্ষতি হয়ে যায়। আর তখন থেকে আমি পুরস্কার বুঝতে পারলাম যে নারীরা সব একই, মানে সব নারী অবিশ্বাসী। তারপর থেকে আমি সব নারীদের ঘৃণা করতে শুরু করলাম। তারপর মার্টিন যখন বেরিয়ে এলো, যেই সময় ও গাড়ির কাছে পৌঁছায়, কিম পিছন থেকে ফুল স্পিডে গাড়ি চালিয়ে মার্টিনের গাড়ির সাথে ধাক্কা মারে, তাই মার্টিন সেখানে অজ্ঞান হয়ে যায়। আর কিম যখন বাড়িতে এসে তার মেয়েকে বাঁচাতে চায়, তখনই তার স্মৃতি বদলে যায় আর সে সবকিছু ভুলে যায়। তারপর মার্টিন পিছন থেকে সুযোগ নিয়ে তাকে মারধর করে আর এবং অনেক গালাগালি করে এবং গলার চারপাশে রশি বেঁধে তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এমিলি দূর থেকে সব দেখছিল। তারপর মার্টিন এমিলিকে বলে, তোমার বাবার হাতে মরার চেয়ে আমার হাতে মরা অনেক ভালো। কিন্তু তখন এমিলি কিমকে বাবা বলে ডাকে, তাই সে শব্দটা শুনে কিমের স্মৃতি আবারও ঝটপট ফিরে আসে। আর তখন এই সবকিছু মনে পড়ে যায়, তাই সে মার্টিনের মুখোমুখি হতে শুরু করে। তাদের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। মার্টিন ছিল কিমের থেকে ছোট এবং অনেক শক্তিশালী, তাই সে কিমকে ধরে ধরে মারতে থাকে। কিমের অবস্থা খারাপ হয়ে যায়, কিম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু একটু পরে সুযোগ পেয়ে কিম মার্টিনকে ছুরি দিয়ে হত্যা করে। আর এখন এমিলো বিষয়টা বুঝতে পারে তার বাবা আসলে সিরিয়াল কিলার, ও তার মাকে মেরে ফেলেছে। কিন্তু তারপর মার্টিন ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি সিরিয়াল কিলার হিসাবে জন্মেছি, কিন্তু তোমার দেহে আমার কোনো রক্ত নেই, তুমি আমার মেয়ে নও, আমি তোমার বাবা নই। এরপর কিম চারদিকে তাকায়, দেখে মার্টিনের দেহ তার কাছে নেই। এটা দেখে সে একদম ভয় পেয়ে যায়, দেহটা খুঁজতে শুরু করে সমস্ত জায়গায়, বাইরে পর্যন্ত গিয়েও মার্টিনের দেহ কোথাও পায় না।
তারপর আমরা বুঝতে পারি মার্টিন আর কিমের মধ্যে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সেটা সম্ভবত কিমের কল্পনাই ছিল, সবকিছু কিম নিজেই করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো মার্টিন কোথায়? মার্টিন কোথায় সেটা পরে জানা যাবে। এরকম একটা ঘটনার কারণে এমিলি মানসিকভাবে ভেঙে পড়ে। আর একটু পরে পুলিশ আসে আর কিমকে গ্রেফতার করে, কিন্তু তার মার্টিনে কোনো লাশ পায় না। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়, গল্প ফিরে আসে বর্তমান সময়ে। অর্থাৎ আমরা যাই সেই হাসপাতালে যেখানে প্রসিকিউটর বসে কিমের কাহিনী শুনছিল। এখানে প্রসিকিউটর তাকে বলে যে এখনো পর্যন্ত 11টা লাশ পাওয়া গেছে, কিন্তু কুরিয়ার আইন অনুযায়ী এইসব হত্যার জন্য তোমার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কারণ এগুলো অনেক পুরনো। কিন্তু আমরা এখনো মার্টিনের লাশ পাইনি, তাছাড়া তোমার রেকর্ডারে মার্টিনের কণ্ঠস্বর পাওয়া যায়নি। এখন তুমি বলছো তুমি মার্টিনকে মেরেছ, তাহলে বলো মার্টিনের লাশটা কোথায়? কিন্তু কিম সরাসরি কিছু বলে না, সে বলে আমার কিছু জানা নেই। কিন্তু প্রসিকিউটর বুঝতে পারে সে মিথ্যা বলছে। এই জন্য যখন সে কিমকে জোর করে, কিম তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পুলিশ প্রসিকিউটরকে বাঁচিয়ে ফেলে। তারপরও এসব হওয়ার পর প্রসিকিউটর কিমকে মুক্তি দেয়, কারণ তার বিরুদ্ধে কোনো খুনের প্রমাণ পাওয়া যায়নি। এখন পুলিশ সন্দেহ করছে যে মার্টিন সিরিয়াল কিলার, তার গাড়িটাও হারিয়ে গেছে। অন্যদিকে কিম যখন হাসপাতাল থেকে ছাড়া পায় তখন সে তার জুতো উল্টো করে পড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর যখন সে একটা টানের কাছে আসে তখন তার মেমোরি আবার এলোমেলো হয়ে যায়। তারপর সে জুতা খুলে আবার সোজা হেঁটে চলে। অর্থাৎ আমরা বুঝতে পারি এখন তার স্মৃতি সিরিয়াল কিলারের স্মৃতিতে চলে গেছে, তাই তার সব স্মৃতি আবার জীবন্ত হয়ে গেছে। আর ঠিক এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো পরবর্তী নতুন একটা মুভি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।